তান্নারাও চলে আসে। তারপর সবাই মিলে শপিং করতে গাড়ি নিয়ে বের হয়। অধীর ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আর তান্নাকে লুকিং গ্লাস দিয়ে বারবার দেখছে। তান্না আজ ব্ল্যাক কালারের একটা গাউন পরেছে, সাথে ম্যাচিং করে ব্ল্যাক কানের দুল পরেছে, হালকা সেজেছে, এতে যেন ওকে অনেক কিউট লাগছে। তাই তো অধীর বারবার ওকে দেখছে। কিছুক্ষণ পর সবাই চলে আসে শপিং মলের সামনে। অধীর গাড়ি থেকে নেমে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিদুনকে বলে, তোমরা যা যা শপিং করবে করে আসো, আমি এখানেই আছি। আনোয়ারা বেগম বলেন, শুধু আমার শপিং করব না, তোর জন্য বিয়ের পোশাক কিনবো, চল আমাদের সাথে। টানা অধীরকে দেখে যেন ক্রাশ খায়। আজ অধীর ব্ল্যাক কালারের শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক শুজ, সাথে ব্ল্যাক সানগ্লাস পরেছে। দেখতে যেন একদম হিরো। গালে খোঁচা খোঁচা দাড়ি থাকায় সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। তানহা তো অধীরের থেকে চোখ সরাতেই পাচ্ছে না। ও তাকিয়ে থাকে অধীরের দিকে। সেই সময় অধীর ওর দিকে তাকায় আর তান্নার কানে ফিসফিস করে বলে, আই নো আই এম ভেরি হ্যান্ডসাম, তাই বলে এখন এভাবে তাকাস না, নজর লেগে যেতে পারে। বিয়ের পর দেখে নিস। এখন চল শপিং করবি। তানহা লজ্জা পেয়ে যায় অধীরের কথায়, তাই আর কিছু বলতেও পারে না। তারপর সবার সাথে হেঁটে হেঁটে চলে যায় মলের ভেতরে, আর অধীর সবার পেছন পেছন আসে। তারপর সবাই শপিং শুরু করে। তান্নাকে অধীর সব শাড়ি, বিয়ের লেহেঙ্গা চুজ করে দিচ্ছে, আর তান্না অধীরকে চুজ করে দিচ্ছে। এটা দেখে আনোয়ারা বেগম অনেক খুশি হন, আর দুই হাত মুষ্টিবদ্ধ করে মাথার দুই পাশে ঠেকিয়ে মনে মনে বলেন, নজর যেন না লাগে আমার নাতি নাতনির। শপিং মল থেকে বেরোনোর সময় একটা ছেলের সাথে তান্নার ধাক্কা লাগে। তান্না ছেলেটাকে সরি বলে। ছেলেটা চলে যেতে নাই তখনই অধীর গিয়ে ছেলেটাকে অনেক জোরে থাপ্পড় মারে আর বলে, তোর চোখ কোথায় নিয়ে ঘুরিস শালা, মেয়ে দেখলে কি হুঁশ থাকে না নাকি? তারপর অন্য গালে আরেকটা থাপ্পড় মারে। ছেলেটা গিয়ে মাটিতে পড়ে। রাগে অধীরের চোখ লাল হয়ে যায়, কপালের রগ ফুলে যায়। অধীর ছেলেটার কলার ধরে তুলে আবারও ইচ্ছে মতো মারতে থাকে। তারপর ছেলেটাকে আরও মারতে যাবে, তান্না অধীরকে আটকায় আর বলে, কি করছেন কি? ওভাবে মারলে তো ছেলেটা মরে যাবে, ছেড়ে দিন না ওকে। অধীর চোখ গরম করে তান্নার দিকে তাকায়, কিন্তু কিছু বলে না, ছেলেটাকে ছেড়ে দেয়। তান্না দেখতে পায় অধীরের চোখগুলো রাগে লাল হয়ে গেছে। তান্না একটু ভয় পায় সেটা দেখে। তারপর আনোয়ারা বেগম ওই ছেলেটাকে সরি বলে কিছু টাকা দিয়ে বলেন, এটা দিয়ে ডাক্তারের কাছে যে ব্যথার জায়গায় ওষুধ লাগিয়ে দাও বাবা, রাগ করো না। তারপর ওখান থেকে সবাইকে নিয়ে বাড়ি চলে আসেন। বাড়ি এসে আনোয়ারা বেগম অধীরকে বলেন, সামান্য কারণে কেউ কেউ এত রেগে যায় নাতি ভাই? ছেলেটা তো কোনো দোষ ছিল না, তা না, না দেখে ছেলেটা সাথে ধাক্কা খেয়েছে, ও খেয়াল করেনি। এই কথা শুনে অধীর রাগে দৃষ্টিতে তান্নার দিকে তাকায়, যেন চোখ দিয়ে তান্নাকে আজ ভর্ষ করে দেবে। তান্না দেখে অধীর ওর দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। তান্না ভয়ে ঢোক গেলে, তারপর ভয়ে আর অধীরের দিকে তাকায় না। অধীর আনোয়ারা বেগমের কথার কোনো উত্তর না দিয়ে রাগে ফোঁসফোঁস করতে করতে সেখান থেকে চলে যায়। আনোয়ারা বেগম অধীরের যাওয়ার দিকে তাকিয়ে থাকেন আর বলেন, ছেলেটা ও রাগী, এমনই ভাবলাম, হয়তো আর কখনো যাব না। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলেন। আনোয়ারা বেগম আজ অরুণা মির্জা আর তান্নাকে বলেন এখানে থেকে যেতে, কাল সকালে চলে যেন যায়। অরুণা মির্জা থাকতে চান না। উনি বলেন, মা, তানহার আব্বুর জন্য তো কিছু রান্না করে আসেনি, উনি এসে কি খাবেন? না খাবেন বাড়িতে? আমরা বরং আজ বাড়িতে চলে যাই। আনোয়ারা বেগম বলেন, মনোয়ারাকে ফোন করে এখানে আসতে বলো, তাহলেই তো হয়। ঠিক আছে মা, ওনাকে ফোন করে বলে দেব। আচ্ছা মা, অধীর আজ যেভাবে সামান্য কারণে রেগে গেল, আমার তো এটা ভালো মনে হচ্ছে না। বিয়ের পর যদি তানার সাথেও সামান্য কারণে এমন রেগে যায়, তাহলে তো হিতে বিপরীত হতে পারে। আমার তো খুব টেনশন হচ্ছে মা। আনোয়ারা বেগম বলেন, তুই শুধু শুধু চিন্তা করছিস অনুরা, ওদি তানার সাথে কখনো এরকম রাগ করবে না। আর আমি তো আছি, তানহাকে কিছু করলে আমি আর তোর বাবা তো আছি, কিছু হলে আমরা দেখে নেব, তুই শুধু শুধু চিন্তা করিস না। অরুণা মির্জা বলেন, আচ্ছা মা, তোমাদের ভরসায় কিন্তু আমি আমার মেয়েটাকে এখানে পাঠাচ্ছি। তোমরা সবসময় ওর সাথে থেকো, ওকে দেখে রেখো।
রাতে মনোয়ার শিকদার ও অধীরদের বাড়িতে চলে আসেন। রাতে সবাই শুয়ে আছে, তখন অধীর আসে তান্হা রুমে। এসে দেখতে পায় তান্হা গভীর ঘুমে আচ্ছন্ন। অধীর তান্হার ওপরে উঠে 2 হাত দিয়ে বালিশে ভর করে রাখে, আর 2 পা 2 পাশে ছড়িয়ে সমস্ত শরীরের ভর বিছানার উপর রাখে, যেন তান্হার উপর ওর ভর না পড়ে। তারপর 1 হাত দিয়ে তান্হার গাল ধরে নাড়াতে থাকে তান্হাকে ঘুম থেকে জাগানোর জন্য। এভাবে কিছুক্ষণ নাড়ানোর পর তান্হার ঘুম ভাঙে, আর তান্হা চোখ মেলে দেখতে পায় অধীর ওর ওপরে আর ওর দিকে তাকিয়ে আছে। আর অধীরের চোখ দুটো লাল হয়ে আছে, যেন অধীর নেশা করে এসেছে। অধীর যেন হুঁশে নেই। তান্হা অধীরকে দেখে ভয় পায়, তারপর ধাক্কা দিয়ে ওর ওপর থেকে সরায়। এতে অধীর আরও রেগে যায়। রেগে গিয়ে তান্হার গালে হাতের 2 আঙুল দিয়ে চেপে ধরে রাখে। তান্হা অনেক ব্যথা পায়। তান্হার গাল যেন কেটে যাবে এভাবে আরও কিছুক্ষণ ধরে রাখলে অধীর আরও জোরে শক্ত করে চাপা দিয়ে ধরে তান্হার গাল, আর বলতে থাকে, খুব শখ না ছেলেদের গায়ে গিয়ে পড়ার? খুব শখ? তোর কি একটু লজ্জা করলো না ওই ছেলের সাথে যে ধাক্কা খেতে? লজ্জা করবে কি করে? তোর তো ভালোই লাগছিল ছেলের উপরে পড়ে। তান্হা বলতে চায় যে ও ইচ্ছে করে যে ধাক্কা খায়নি, না দেখে ধাক্কা লেগে গেছে, কিন্তু তান্হা কিছু বলতে পারছে না। অধীর ওর গাল চেপে ধরে আছে যেন। তান্হার চোখ থেকে শুধু পানি গড়িয়ে পড়ে। ওর অনেক কষ্ট হচ্ছে, গালে অনেক ব্যথাও পাচ্ছে, ও মনে হয় গাল কেটে গেছে। এভাবে অনেকক্ষণ ধরে রাখার পর হঠাৎ অধীরের হাতে তান্হার চোখের পানি এসে পড়ে। তখন অধীরের হুঁশ ফিরে আসে। ও দেখতে পায় তান্হা কান্না করছে, তাই সাথে সাথে ও তান্হাকে ছেড়ে দেয়, আর বলতে থাকে, তোর কোথায় কষ্ট হচ্ছে জান? কোথায় ব্যথা পেয়েছিস বল আমাকে। তোর কি খুব খুব বেশি কষ্ট হচ্ছে জান? খুব ব্যথা পেয়েছিস? অধীর যেন পাগল হয়ে যাচ্ছে। তান্হা অধীরের থেকে ছাড়া পেয়ে অধীরের থেকে দূরে সরে বসে। অধীর আবার তান্হার পাশে যায়, আর তান্হার গালে হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দিতে দিতে বলতে থাকে, খুব ব্যথা পেয়েছিস জান? খুব ব্যথা পেয়েছিস? আমাকে ক্ষমা করে দে জান। আর এমন ভুল হবে না, আর হবে না। আমাকে ক্ষমা করে দে। বলে অধীরও কান্না করে দেয়। তান্হা অধীরের থেকে আবারও দূরে সরে যেতে চায়, কিন্তু অধীর ওকে দূরে যেতে না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে, আর বলতে থাকে, আমাকে ক্ষমা করে দে বেবি। আর কখনো এমন হবে না, কখনো না। আমার তখন কি হয়েছিল আমি নিজেও জানি না। আমি সজ্ঞানে ছিলাম না, তাই ভুল হয়ে গেছে। ক্ষমা করে দে। সকাল 8টা বাজে। তান্হা ঘুমাচ্ছিল। তান্হার আম্মু এসে ওকে ডেকে তোলেন, আর বলেন, তাড়াতাড়ি আয়, নাস্তা করে বাড়ি যাব তো। তোর আব্বু অফিসে যাবে, আর তুইও তো কলেজে যাবি। হোট তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়। আম্মু, আম্মু আমার ভালো লাগছে না, আজ আমি কলেজ যাব না, এখান থেকে সোজা বাড়ি যাব। কলেজ যাবি না কেন? কি সমস্যা? তোর গালে কি হয়েছে মা? গাল এমন ফুলে আছে কেন? না আম্মু, কিছু হয়নি, দাঁতে ব্যথা করছিল তাই হয়তো ফুলে গেছে। তাই আমার আর ভালো লাগছে না আজকে কলেজে যেতে। আচ্ছা, তাহলে যেতে হবে না। উঠেছিস যখন, চল নাস্তা করিনি, আমাদের যেতে হবে তো। আসছি, তুমি যাও। অরুণা মির্জা চলে যান। তান্হা উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর তান্হা নিচে যেতে রুম থেকে বের হয়ে হেঁটে আসছে, কিন্তু হঠাৎ কিছু পড়ার আওয়াজ শুনতে পায়। আওয়াজটা কোথা থেকে আসছে ভাবতে থাকে, আর বুঝতে পারে সেটা কর্নারের একটা রুম থেকেই আসছে। কিন্তু ওই রুমে এত সকালে কে গেল? ওইটা তো অধীর ভাইয়ার জিম করার রুম, যেখানে ওনার জিম করার সব কিছু থাকে। ওই রুমে তো উনি কাউকে ঢুকতে দেন না। তাহলে কে গেল ওখানে? দেখি তো, কোনো চোর টোর নাকি? তান্হা ওই রুমের সামনে যায়, দেখে দরজাটা খোলা। তান্হা ওই রুমে ঢোকে, কিন্তু কাউকে দেখতে পায় না। তারপর রুমের অন্য দরজা দিয়ে বাইরে যায়, তখনই দেখতে পায় অধীরকে, যে কিনা গা থেকে একটা কালো সেন্টু গেঞ্জি খুলছে। ওর শরীরে আর কোনো কাপড় নেই, শুধুমাত্র একটা প্যান্ট পরা। এটা দেখে তো তান্হা অনেক লজ্জা পেয়ে যায়। তান্হা আগে কখনো এভাবে অধীরকে দেখেনি। ও জানতো অধীর সবসময় জিম করে, কিন্তু ও কখনো অধীরকে জিম করতে দেখেনি। তান্হা তো অধীরের জিম করা ফর্সা বডি দেখে ক্রাশ খেয়ে যাচ্ছে। এত সুন্দর বডি অধীরের। তানহার মনে হচ্ছে অধীরের বডি তাকে ডাকছে, ওকে কাছে টানছে। তানহার ইচ্ছে করছে একবার অধীরের বডি ছুঁয়ে দেখতে। ইস, এত সুন্দর বডি! তানহা তো অধীরের মধ্যেই হারিয়ে যাচ্ছে। কল্পনায় ছুঁয়ে দিয়েছে অধীরের উলঙ্গ শরীর, ফর্সা বডিটা। এসব ভাবতে ভাবতে হঠাৎ তানহার মনে পড়ে কাল রাতের কথা। অধীর কিভাবে ওর গাল চেপে ধরেছিল, ওর গাল কেটে রক্ত বের হয়েছিল। এ কথা ভেবেই তান্হা ভয়ে কেঁপে ওঠে। ও মনে মনে ভাবতে থাকে, আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও উনি আমাকে কেমন শাস্তি দিলেন। যদি সত্যি দোষটা করতাম তাহলে না জানি উনি আমাকে কি করতেন। তারপর তানহা মনে মনে কিছু একটা ভেবে গটগট করে সেখান থেকে চলে আসে। তানহারা বাসায় চলে আসে।
ওর আব্বু একটু আগে অফিস চলে গেছেন। বাসায় তানহার একা একা ভালো লাগছিল না। ও তাহমিনাকে কল দিতে নিয়েও, কিন্তু পরে মনে পড়ে তাহমিনা তো এখন কলেজে আছে, তাই আর ওকে ফোন দেয় না। কিন্তু বাসায় একা একাও কিছু ভালো লাগছে না। ভাবতে তাকে কি করবে, তখনই ওর একটা কিছু মনে পড়ে। তাই সাথে সাথে চলে যায় ওর আম্মুর কাছে। আম্মু, বাসায় আমার একা একা কিছু ভালো লাগছে না, চলো না ছোট চাচুর বাসা থেকে ঘুরে আসি। অনেকদিন হলো ছোট চাচুদের দেখি না। কিন্তু এখন তো আমার অনেক কাজ আছে, রান্না করতে হবে, কাপড় গোছাতে হবে। দেখেছিস না ঘরটা কেমন অগোছালো হয়ে আছে। উফ আম্মু, এখন এসব রাখো তো, এগুলো ওখান থেকে এসেও করা যাবে। এখন চলো তো, আমি যে রেডি হচ্ছি, তুমিও রেডি হয়ে নাও। তারপর তানহার অরুণা মির্জা রেডি হয়ে হেঁটে হেঁটে চলে যায় মুইন সিকদারের বাসায়। আদি বসে বসে ওর অফিসের কাজ করছিল। ও পড়ালেখার পাশাপাশি একটা পার্ট টাইম জব করে, কিন্তু আজ ও অফিসে যায়নি কিছুটা অসুস্থ থাকায় কারণে। তাই অফিসের কাজ বাড়িতে বসেই করছিল। তখনই তান্না আসে ওর রুমে। কি করছো ভাইয়া? এই তো অফিসের কাজ করছি রে। তোরা কখন এলি? এই তো কিছুক্ষণ আগে এসেছি, এসে দেখি আফরিন বাসায় নেই। ও মনে হয় কলেজ গেছে। হ্যাঁ, আরফিন তো কলেজে। তুই কলেজ যাসনি? না ভাইয়া, কলেজ যেতে ইচ্ছে করছিল না, আর বাসায়ও একা একা ভালো লাগছিল না, তাই আম্মুকে নিয়ে তোমাদের এখানে চলে আসলাম। ভালো করেছিস। খেয়েছিস কিছু? হ্যাঁ ভাইয়া, ছোট আম্মু তো আসার সাথে সাথেই এতগুলো নাস্তা সামনে ধরলো, না খেয়ে কি উপায় আছে? তুই যে চিকনি, তাই মা চাই তোকে খাইয়ে মুটকি বানাতে। আদি হেসে হেসে মজা করে বলে কথাটা। তান্না মুখ গোমরা করে বলে, ভাইয়া তুমিও না, আমি কি এতটা চিকন নাকি যে মুটকি হব? আরে পাগলি, আমি তো মজা করছিলাম তোর সাথে। জানি। ভাইয়া, আমার ভাবির কি খবর? কথা হয় নাকি ওর সাথে? কি উত্তর জানালো তাহমিনা? আদিব মুচকি এসে বলে। ও তো হ্যাঁ বলে দিয়েছে কালকে। তান্না খুশি হয়ে বলে, এখন কিন্তু আমাকে ট্রিট দিতে হবে, আমার ট্রিট চাই ভাইয়া। আমি কিন্তু তাহমিনাকে রাজি করিয়েছি রিলেশন করার জন্য। আদিব হেসে বলে, তাহলে তো তোর একটা ট্রিট প্রাপ্য, আমার কিউটি বেহনা। ঠিক আছে, কখন ট্রিট দেবে বলো তো? তুই বল কখন চাস। এখনই চাই, যদি ফ্রি থাকো তো চলো। আচ্ছা দাঁড়া, আমার হাতে কাজটা শেষ করে বের হব। ঠিক আছে ভাইয়া। অধীর অফিসে বসে বসে কাজ করছিল, তখনই ওর ফোনে রিশানের কল আসে। অধীর কলটা রিসিভ করে। হ্যালো বস। হ্যাঁ রিশান বল। বস, ভাবিকে দেখলাম একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে গল্প করছেন। কি বললি তুই? তুই ঠিক দেখছিস তো? জি বস, আমি ঠিকই দেখেছি। ভাবি আমার সামনেই বসে আছেন। আমি যখন দুপুরে খাবার খেতে রেস্টুরেন্টে আসি, এসে দেখি ভাবি আর একটা ছেলে বসে বসে গল্প করছেন। তাই তো আমি সাথে সাথে আপনাকে ফোন দিলাম। আচ্ছা রিশান, তুই নজর রাখ ওদের উপর, আমি এখনই আসছি। আমি না আসা পর্যন্ত ওদের আটকে রাখবি। আমি দেখতে চাই কোন ছেলের এত বড় বুকের পাঠা যে আমার বউয়ের সাথে রেস্টুরেন্টে বসে গল্প করে। আমি আসছি বলে ফোনটা কেটে দেয় অধীর। তানা আদিবের সাথে কিছুক্ষণ আগে এসেছে রেস্টুরেন্টে। এসে ওরা খাবার অর্ডার দিয়ে গল্প করতে থাকে। আর তখনই রিশান এসে ওদের দেখে, সেটা অধীরকে জানায়। অধীর হন্তদন্ত হয়ে এসে রেস্টুরেন্টে ঢোকে আর দেখে তান্না একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। ছেলেটাকে পানিও এগিয়ে দিচ্ছে খাওয়ার জন্য, কিন্তু ছেলেটার মুখটা অধীর দেখতে পাচ্ছে না, পেছনের দিকটা শুধু দেখতে পাচ্ছে। কিন্তু ছেলেটার সাথে তান্নার এমন হেসে হেসে কথা বলা দেখে অধীর রাগে গা জ্বলে যাচ্ছে। রাগে চোখ দুটো ক্রমেই লাল হয়ে যাচ্ছে, কপালে রগ ফুলে যাচ্ছে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। রিশান্ত অধীরের এমন লুক দেখে ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, আজ ওর বস তান্নার না জানি কি অবস্থা করে কে জানে। বেচারা রিশান্ত মনে মনে অনেক পস্তায় তান্নার জন্য আর ওই ছেলেটার জন্য। না জানে অধীর এখন কি করে ওদের। রিশান এসব ভাবতে না ভাবতেই অধীর বড় বড় পায়ে তান্নার সামনে এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তিতে তান্নার গালে পাঁচ বসিয়ে দেয়। এভাবে দুই গালে পরপর 4টে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের শব্দে রেস্টুরেন্টের প্রত্যেকে অধীর, তান্না আর আদিবের দিকে তাকিয়ে থাকে। তান্না গালে হাত দিয়ে সবার দিকে এক পলক তাকিয়ে সেখানে অজ্ঞান হয়ে সোফায় পড়ে যায়। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেছে যে আদিব কিছু বুঝে উঠতে পারেনি। তখন আদিব অধীরের কলার ধরে বলে, তোর এত বড় সাহস, আমার সামনে আমার বোনকে থাপ্পড় মেরে অজ্ঞান করে দিয়েছিস? তোকে তো আমি। বলে অধীরকে মারতে যাবে, তার আগে অধীর আদিবের গালে পরপর 2টো থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, তোকে তো আমি দেখে নেব। তারপর অধীর তান্নাকে কোলে তুলে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আদিব গালে হাত দিয়ে রাগে ফুঁসতে থাকে আর বলে,
তোর তো কমন সেন্স বলতে কিছু নাই, সাইকোর বাচ্চা। তোর কাছে কখনোই আমি আমার বোনকে বিয়ে দিতে দেব না, দেখে নিস। এসব বলে আদিবও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। অধীর বাসায় এসে তান্নাকে বেড়ে শুয়ে দেয়। তারপর ফার্স্ট এড বক্স এনে ওষুধ লাগিয়ে দেয় তান্নার গালে। থাপড়ের কারণে গাল লাল হয়ে আরো ফুলে গেছে। তারপর অধীর আলতো করে তান্নার দুই গালে দুই হাত দিয়ে স্পর্শ করে বলে, হার্টবিট, তুই বুঝিস না কেন অন্য কোনো ছেলেকে তোর কাছে দেখলে আমার সহ্য হয় না? আমি অন্য কোনো ছেলেকে তোর পাশে সহ্য করতে পারি না, হোক সেটা তোর ভাই না হয় যে কেউ। আমি অন্য কাউকে তোর পাশে সহ্য করতে পারি না হার্টবিট, আমার কষ্ট হয়। আমি চাই শুধু আমি তোকে দেখব, মন ভরে দেখব। অন্য কেউ কেন তোকে দেখবে, কেন তোর সাথে কথা বলবে? আমি যে এটা মেনে নিতে পারি না হার্টবিট। তুই কেন বুঝতে পারিস না? কবে বুঝবি তুই আমাকে বলতো, কবে বুঝবি? কাল রাতেও তুই আমাকে বুঝলি না, আমাকে দূরে সরিয়ে দিলি। আমি সারা রাত ঘুমাতে পারিনি সেজন্য। তুই কি বুঝিস না তোর থেকে দূরে থাকলে আমার কষ্ট হয়? তুই আমাকে দূরে সরিয়ে দিলে আমি কষ্ট পাই। কেন বুঝিস না তুই আমাকে? কেন? আমি তোকে খুব কষ্ট দেই, তাই না? সেই জন্যই তো তুই আমাকে বুঝতে চাস না। এই হাত দিয়ে কষ্ট দেই না তোকে? এটা বলে অধীর ওর হাত দিয়ে জোরে জোরে দেওয়ালে ঘুষি মারতে থাকে। দেয়ালে ঘুষি মারতে মারতে অধীরের হাত দিয়ে রক্ত বেরোতে থাকে। তান্নার জ্ঞান ফিরে ও দেখতে পায় অধীর দেওয়ালে হাত দিয়ে ঘুষি মারছে আর ওর হাত দিয়ে রক্ত পড়ছে। তান্না উঠে গিয়ে অধীরের হাত ধরে আর বলে, কি করছেন কি? হাত দিয়ে রক্ত ঝরছে তো। অধীর চিৎকার করে বলে, ঝরুক, রক্ত ঝরুক, ঝরতে দে। আপনি কি পাগল হয়ে গেলেন? এমন করছেন কেন? অধীর চেঁচিয়ে বলে, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি আমি তোর জন্য। তুই কি সেটা বুঝতে পারিস না? বুঝতে পারিস না তুই আমি কতটা পাগল তোর জন্য? আমাকে কষ্ট দিয়ে কি তুই আনন্দ পাস? আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোর, তাই না? কেন এমন করিস তুই? কেন এমন করিস? বলে আবারও অধীর দেওয়ালে ঘুষি মারে। তান্না গিয়ে অধীরের হাত শক্ত করে ধরে আর বলে, শান্ত হন, আপনি শান্ত হন। এমন করছেন কেন? হাত থেকে তো রক্ত ঝরছে আপনার। প্লিজ শান্ত হন আপনি। বসুন, বসুন এখানে। বলে অধীরকে ধরে নিয়ে বিছানায় বসায়। অধীর একটু শান্ত হয়। তারপর তান্না ফার্স্ট এড বক্স এনে অধীরের হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর বলে, আপনি আজ এমন কেন করলেন? আবিদ ভাইয়া তো আমার চাচাতো ভাই। উনি আমাকে ওনার ছোট বোনের চোখে দেখেন। ভাইয়া আমাকে রেস্টুরেন্টে ট্রিট দিতে নিয়ে গেছিল, কিন্তু আপনি কেন এত রেগে গেলেন তখন? তুই জানিস না তোর পাশে আমি কোনো ছেলেকেই সহ্য করতে পারি না, সেটা তোর চাচাতো ভাই হোক বা অন্য কেউ। কিন্তু কেন সহ্য করতে পারেন না? উনি তো আমার নিজের ভাইয়ের মতো। অন্য কাউকে না হয় সহ্য করতে নাই নাই পারলেন, তাই বলে আবিদ ভাইয়াকে কেন সহ্য করতে পারবেন না? অধীর এবার রেগে যায়, দাঁতে দাঁত চেপে বলে, আমি বলছি না তোর পাশে আমি কোনো ছেলেকে সহ্য করতে পারি না, সেটা তুই বুঝতে পারছিস না কেন? আর ওই ছেলের জন্য তোর এত দরদ কেন? হ্যাঁ, ওইটা তো তোর নিজের ভাই না? তান্না বুঝতে পারে অধীরকে এখন বোঝালেও ও বুঝবে না, উল্টে রেগে যাবে। তাই তান্না আর কথা বলায় না। ও অধীরকে বলে, আচ্ছা, আমি আর আবিদ ভাইয়ের কাছে যাব না। খুশি তো আপনি? অধীর ছোট করে বলে, হুম। তাহলে এখন দেখি লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ুন তো। দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমাননি। এখন ঘুমান, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আসুন, শুয়ে পড়ুন। অধীরও লক্ষ্মী ছেলের মতন এসে তান্নার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তান্নাও কিছু বলে না, অধীরের মাথায় হাত বুলিয়ে দেয়। একসময় দেখা যায় অধীর ঘুমিয়ে পড়েছে। তারপর তান্না অধীরের মাথার নিচে একটা বালিশ দিয়ে ও অধীরের রুমে থেকে চলে আসে। তান্নার বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। একটু আগে মির্জা বাড়ি থেকে ফিরেছে তান্না। ড্রাইভার নামিয়ে দিয়ে গিয়েছে। তান্না বাসায় এসে দেখে ড্রয়িং রুমে বসে ওর আব্বু আম্মু আর আদির কিছু একটা নিয়ে আলোচনা করছে। দেখে মনে হচ্ছে সিরিয়াস কিছু নিয়ে আলোচনা হচ্ছে। তান্নাকে দেখে ওর আব্বু বলেন, তোর জন্য ওয়েট করছিলাম মা, আয় এখানে বস। তান্না গিয়ে ওর আব্বুর পাশে সোফায় বসে। তারপর বলে, আমার জন্য কেন ওয়েট করছিলে আব্বু? কোনো সিরিয়াস কিছু? আজকে রেস্টুরেন্টে কি হয়েছে আদিপ আমাকে সব বলেছে। অধীরের আজকে এই আচরণের সামান্য কারণে এমন রেগে যাওয়াটা আজব বিষয়। সব শুনে তো মনে হলো অধীর সুস্থ না, কিছু তো সমস্যা আছে ওর মধ্যে, নাহলে কেউ সামান্য কারণে এমন করে। আমার তো টেনশন হচ্ছে এখন তোকে নিয়ে। তোকে ওর কাছে বিয়ে দিলে যদি পরে ও তোর কোনো ক্ষতি করে তখন কি হবে? হ্যাঁ আব্বু, আমারও তাই মনে হয়। অধীর ভাইয়া সুস্থ না, কিছু তো সমস্যা আছে ওনার মাঝে। তারপর আগে কি কি করেছে অধীর সব খুলে বলে ওর বাবাকে। আব্বু, আমি অধীর ভাইয়াকে বিয়ে করতে চাই না। তুমি এই বিয়েটা ভেঙে দাও প্লিজ।
তানহা ঠিক বলেছে বড় চাচ্চু, তুমি এই বিয়েটা ভেঙে দাও। ওর কাছে বিয়ে দিলে আমাদের তানহা কখনো সুখী হবে না। আদিব আর তান্নার কথা শুনে মনোয়ার সিকদার টেনশনে পড়ে যান। উনি এখন কি করবেন? বিয়ের আর 2 দিন বাকি। এখন কি করে বিয়ে ভেঙে দেবেন উনি? কি করে বা বিয়ে ভাঙার কথা ওনার শ্বশুর শাশুড়িকে বলবেন? অধীর তো ভালো ছেলে, কিন্তু এখন যা কিছু শুনছেন অধীরের বিরুদ্ধে, এটা শুনে তো অধীরকে সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে না ওনার কাছে। কি করবেন উনি ভেবে পাচ্ছেন না। জেনে শুনে তো একটা অসুস্থ ছেলের কাছে উনি ওনার মেয়েকে বিয়ে দিতে পারেন না। পরে যদি মেয়েটা সুখী না হয়, তাহলে তো উনি নিজেও ভালো থাকতে পারবেন না। উনি ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেন, তখন আমরা কি করব? অরুণা, তুমি তো সবটা শুনলে। তোমার কি মনে হয় কি করা উচিত এখন আমাদের? তানহার আব্বু, আপনি তো জানেন অধীর এমন না, কখনো এমন ছিল না, কিন্তু এখন ওর কি হলো? ও এমন আচরণ কেন করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় এসব নিয়ে বাবা মা ভাইজানের সাথে আলোচনা করা উচিত। তারপর ওনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই করব না হয়। ঠিক আছে অরুণা, তাহলে উনাদের সাথে না হয় এ বিষয়ে আলোচনা করব। কালকে উনাদের এখানে আসতে বলো। ঠিক আছে। আব্বু, আমার অনেক টায়ার্ড লাগছে, আমি যে ফ্রেশ হই। কথাটা বলে তান্না চলে যায় ওর রুমে। আচ্ছা বড় চাচ্চু, ও তাহলে বাসায় যাই, না হলে মা আবার টেনশন করবে। রাতের খাবার খেয়ে যাবি, তোর মাকে ফোন করে জানিয়ে দে। রাতের ফ্লাইটে দেশে ফিরেছে জনি আর জিসান। এসেই রায়ানকে খুঁজে বের করার জন্য লোক লাগিয়ে দিয়েছে। কে এই রায়ান? ওর পরিচয় এবার ওরা বের করেই ছাড়বে। ওদের সাথে ওর কি শত্রুতা সেটা জানার জন্য উদ্বিগ্ন হয়ে বসে আছে 2 ভাই। ওদের বাবা ভাইয়ের এত পাওয়ার থাকা সত্ত্বেও কিভাবে অল্প সময়ের মধ্যেই দুজনকে মেরে ফেললো ওরা ভেবে পায় না। বলতেই হবে রায়ানের অনেক বেশি সাহস আছে বটে, তবে ওরাও কম যায় কিসে? অনেক বড় বড় ক্রাইম করেছে ওরা 2 ভাই। ওদের সাথে লাগতে আসা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। জান নিয়ে ফিরে যেতে পারবে না, মেরে রেখে দেবে। কিন্তু এই রায়ানের প্রতি এবার ওরা অনেক রেগে আছে। যতক্ষণ না রায়ানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারবে, ততক্ষণ ওরা শান্তিতে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারবে না। তাই তো দেশে এসে রায়ানের পরিচয় খুঁজতে লেগে গেছে। রায়ানকে মারার আগে ওরা জানতে চায় রায়ানের ওদের সাথে আসলে কী নিয়ে শত্রুতা, আর কে এই রায়ান, কিভাবে ও মাফিয়াদের লিডার হলো, সব জানতে চায় ওরা। তারপর রায়ানকে ধরে এনে দুনিয়া থেকে সরিয়ে দেবে একেবারে খাল্লাস বলে হাসতে থাকে জনি আর জিসান। তান্না আজকে কলেজে এসেছে, কিন্তু এসে ও শান্তি পাচ্ছে না। ওর টেনশন হচ্ছে বিয়েটা কি আদৌ ভাঙতে পারবে ওর আব্বু, ওর নানা ভাই নানু, ওনারা কি বিয়েটা ভেঙে দেবেন নাকি কি করবেন? ওনারা কি সিদ্ধান্ত নেবেন? আর অধীর তো ওকে পাগলের মতন ভালোবাসে। অধীর কি বিয়েটা ভাঙতে রাজি হবে? বিয়ে ভাঙার কথা শুনে অধীর কেমন রিয়াক্ট করবে? নাকি বিয়ে ভাঙার কথা শুনে অধীর বড় সড়ো কোনো ঝামেলা বাঁধিয়ে দেয়? তাহমিনা ক্লাসে ঢুকে ব্যাগ রেখে তান্নার পিঠে চাপড় মেরে বলে, কি রে তানহা, কি এত ভাবছিস? তোকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে টেনশনে আছিস। তাহমিনার কথা শুনে তান্না ওর দিকে তাকায় আর বলে, অনেক টেনশনে আছি দোস্ত। কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছিস বলতো? আমি আব্বুকে বলেছি আমার আর অধীর ভাইয়ার বিয়েটা ভেঙে দিতে। তাই আজ নানু নানা ভাই আসবে আমাদের বাসায়, ওনাদের সাথে আলোচনা করে সবাই কিছু একটা সিদ্ধান্ত নেবে। তাহমিনা অবাক হয়ে বলে, তুই এসব কি বলছিস তানহা? বিয়ে ভেঙে দিবি কেন? তুই না অধীর ভাইয়াকে ভালোবাসিস? হ্যাঁ, আমি ওনাকে ভালোবাসি, কিন্তু কি? আমি ওনাকে ভালোবাসি, উনিও আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু ওনার আচরণ আজকাল কেমন যেন অযথা রেগে যান। সবকিছু খুলে বলে তাহমিনাকে। সবকিছু শুনে তাহমিনা বলে, দেখ তানহা, উনি তোকে নিয়ে অনেক পজিটিভ, তাই উনি তোকে অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারেন না। তাই বলে বিয়ে ভেঙে দিবি? তুই ভালো করে ভেবে দেখ, এখন যদি বিয়ে ভেঙে দিস তাহলে উনি আরও রেগে গিয়ে না জানি কী করে বসেন কে জানে। আমিও সেটা নিয়ে ভয় পাচ্ছি রে। বিয়ে ভাঙার কথা শুনে উনি কি রিয়েক্ট করবেন কে জানে। আমার খুব টেনশন হচ্ছে, কোনো বড় ঝড় আসতে চলছে না তো সামনে। আমি বলি কি তানহা, তুই বিয়েটা ভেঙে দিতে মানা করে দে আঙ্কেল আন্টিকে। আর আমার মনে হয় বিয়ের পর উনি তোর সাথে আর এমন করবেন না। তখন তো তুই ওনার সাথেই থাকবি, কোনো ছেলেও তোর কাছে আসবে না, বা তোর কোনো ভুলও উনি খুঁজে পাবেন না। তাই তোকে মারারও কোনো চান্স নেই। আর তোদের বিয়ের পর তুই ওনাকে ভালোবেসে বোঝাবি যে উনি যে এমন আচরণ করেন এগুলো ঠিক না, তাহলে হয়তো উনিও বুঝতে পারবেন।
তুই ঠিক বলেছিস তাহমিনা, এগুলো আগে কেন আমার মাথায় আসেনি। আমি তাহলে এক্ষুনি বাসায় যেয়ে সবাইকে এটা বুঝিয়ে বলি। তুই থাক, আজকে আমি ক্লাস করব না, আমি বাসায় গেলাম। পড়াটা আমাকে দিয়ে দিস কল করে। তারপর তানহা দৌড়ে বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। রায়ান, আমার জন্মের শত্রু তোকে তো আমি দেখে নেব। তুই আমাকে সরিয়ে আমার জায়গা দখল করে নিয়েছিস, আমি তোকে ছাড়বো না। খুব শখ না তোর মাফিয়াদের লিডার হবার? এবার তোর সময় চলে এসেছে উপরে যাওয়ার। প্রস্তুত হও উপরে যাওয়ার। এবার তোকে উপরে পাঠিয়ে ছাড়বো, হয় তুই থাকবি না হলে আমি। তুই উপরে না গেলে তো আমি আমার জায়গা ফিরে পাবো না। বস, আপনি শান্ত হন। এই নেন পানি খান, শান্ত হন। বলে পানির গ্লাসটা রাজের দিকে এগিয়ে দেয় সুফি। রাজ চিৎকার করে বলে, আমি শান্ত হতে পারছি না সুফি, তুই আমাকে পানি খেয়ে শান্ত হতে বলছিস। যতক্ষণ না আমি ওই রায়ানকে মারতে পারছি আমি শান্ত হতে পারছি না। তারপর পানির গ্লাসটা আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। গ্লাস ভাঙার শব্দে কেঁপে ওঠে সুফি। ওর বস আজ অনেক রেগে আছে। এতদিন ধরে অনেক চেষ্টা করে ওর বস রায়ানের কিছুই করতে পারছে না। অনেকবার হামলা করিয়েছে রায়ানের ওপর, কিন্তু কেউই রায়ানের কিচ্ছুটি করতে পারেনি। উল্টো রায়ান ওদের লোকদের মেলে অ্যাম্বুলেন্স করে ওদের কাছে পাঠিয়ে দিয়েছে। আবার হুমকিও দিয়েছে যেন নেক্সট টাইম এমন না করে, তাহলে ও ওর বসকেও ওদের মতো অবস্থা করবে। তাই তো ওর বস এত রেগে গেছে। বস, আপনি এত উত্তেজিত হবেন না। তার থেকে বরং কোনো বড় প্ল্যান বানান, রায়ানকে কিভাবে একেবারে উপরে পাঠাবেন। শুনেছি কিছুদিন ধরে রায়ানের খবর করছিল লোক কিছু। রায়ানের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিল সবার থেকে। আপনি কি ওদের সাথে একবার যোগাযোগ করে দেখবেন বস? রাজ দাঁতে দাঁত চেপে বলে, আমি ওদের সাথে যোগাযোগ করে কি করব? আমিও রায়ানকে খুঁজতে যাব নাকি গাধার বাচ্চা? না বস, আপনি ওদের সাথে কথা বলে দেখবেন ওরা কারা, কেনই বা রায়ানের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। যদি ওরা রায়ানের শত্রু হয় তাহলে তো ওরা আপনার বন্ধু। শত্রুর শত্রু তো বন্ধুই হয়, তাই না বস? তুই তো ঠিক বলেছিস সুপি, এতদিনে এক একটা মনের ধরার মতো কথা বলেছিস। আচ্ছা, যারা রায়ানের খোঁজ খবর নিচ্ছে তুই ওদের সাথে যোগাযোগ কর, তারপর বলবি আমার সাথে দেখা করতে। ঠিক আছে বস, আপনি এখনই যাচ্ছি। তান্না বাসায় এসে দেখে ওর আব্বু আম্মু আর নানা ভাইয়ের কথা বলা শেষে ওনারা চলে যাচ্ছেন। তাই তান্না আর কিছু বলতে পারেনি ওনাদের। রাতে তান্না শুয়ে শুয়ে ভাবছে, এবার কি হবে? বিয়েটা ভেঙে যাবে নাকি ভেঙে গেছে? আব্বু আম্মু তো কিছুই বললো না, আমিও ওনাদের কিছু জিজ্ঞেস করতে পারলাম না। আচ্ছা, যদি বিয়েটা ভেঙেই যায় তাহলে অধীর ভাইয়ার কোনো খবর নেই কেন? উনি কোথায়? উনি কিছু বললেন না কেন বিয়ে ভাঙা নিয়ে? উনি তো শান্ত থাকার মানুষ না, তাহলে উনি এখনও এত শান্ত আছেন কি করে? তখনই তান্না খেয়াল করে অধীর ওর সামনে দাঁড়িয়ে আছে। অধীরের চোখগুলো লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, দেখে মনে হচ্ছে নেশা করে আছে। তান্না অধীরকে দেখে ভয় পেয়ে যায়। অধীর এখানে কখন আসলো? ও ভয়ে ভয়ে অধীরকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি কি করছেন? আপনার চোখগুলো এমন লাল হয়ে আছে কেন? কি হয়েছে আপনার? অধীর কিছু বলে না, শুধু তান্নার দিকে তাকিয়ে থাকে। তান্না আবারও অধীরকে জিজ্ঞেস করে, কি হলো? কিছু বলছেন না যে? কি হয়েছে আপনার, বলুন। এবার অধীর ধীরে ধীরে তান্নার দিকে এগিয়ে যায়। তান্না ভয়ে পৌঁছাতে থাকে। অধীর তান্নার কাছে এগিয়ে যায় আর তান্না পিছাতে পেছাতে দেয়ালের সঙ্গে লেগে যায়। পেছনে সরার আর একটুও জায়গা নেই। অধীর তান্নার একেবারে কাছাকাছি গিয়ে তান্নার কপাল থেকে চুল সরিয়ে দেয়। তারপর এক আঙুল দিয়ে তান্নার গালে স্পর্শ করে। তান্না কেঁপে ওঠে অধীরের স্পর্শে। ও তো ভয় পাচ্ছে অধীরের এমন আচরণে। ও বুঝতে পারছে না অধীর এমন কেন করছে। অধীর তান্নার কপালে একটা চুমু খায়। তান্না কেঁপে ওঠে, ওর বুক ধকধক করতে থাকে। তারপর অধীর আবার তান্নার গালে চুমু দেয়। এতে তান্না সারা শরীর কাঁপতে থাকে। এরপর অধীর তান্নার ঠোঁটে কিস করতে চায়, তখন তান্না অধীরকে বাধা দেয় আর ও একটু সরে যায় অধীরের কাছ থেকে। অধীর আবারও এগিয়ে যায় তান্নার কাছে, আবারও তান্নার ঠোঁটের দিকে এগিয়ে যায়। যখনই তান্নার ঠোঁটে কিস করতে যাবে তখন তান্না অধীরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, আপনি কি মদ খেয়ে এসেছেন? আপনার মুখ থেকে মদের গন্ধ আসছে কেন? তান্না অধীরকে ধাক্কা দেওয়ায় এবার অধীরের রাগ উঠে যায়। অধীর তান্নাকে টেনে আনে ওর কাছে আর শক্ত করে ধরে তান্নার দুই বাহু। এতে তান্না অনেক ব্যথা পায়। অধীর দাঁতে দাঁত চেপে বলে, মদের গন্ধ পাচ্ছিস তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি মদ খেয়েছি। কেন মদ খেয়েছি জানিস না? তোর জন্যই তো খেয়েছি। তুই বিয়ে ভেঙে দিতে বলেছিস তাই না? আমি তোকে মারি তাই না? তোর সাথে খারাপ বিহেভ করি। তোর যখন আমার খারাপ বিহেভ সহ্য হচ্ছে না, তাই তো এখন আসলাম তোকে আদর করতে, যেন এইটা তোর পছন্দ হয়। কিন্তু আদরও তো তোর সহ্য হচ্ছে না, ঠিক মতো আদর করতেও দিচ্ছিস না। আয় আবারও আদর করি।
আদর তোর ভালো লাগবে তাহলে আর বলতে পারবি না আমি তোকে মারি, তোর সাথে খারাপ বিহেভ করি, আদর করি তোকে, আর মারবো না তোকে। এখন থেকে তোকে শুধু আদর করব। বলে আবারও তান্নাকে কিস করতে যায়। তখনই তান্না ঠাস করে অধীরের গালে থাপ্পড় মেরে দেয়। অধীর টাল সামলাতে না পেরে বেডে গিয়ে পড়ে। অধীর এবার আরও রেগে যায়, ঢলতে ঢলতে বেড থেকে উঠে বসে। তারপর তান্নার কাছে আসে আর বলে, তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারিস, আমাকে মারিস, দিন দিন তোর সাহস বেড়ে যাচ্ছে তাই না?